নাগরিক টিভিতে প্রচারিত স্টেট টক উইথ জ্যাকব মিল্টন অনুষ্ঠানের ১০০তম পর্ব উদযাপন উপলক্ষে ২৩ জুন নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানের কিছু ভিডিও চিত্র। সরকারের কাছে একটা চ্যালেঞ্জিং এন্টিটি যে নাগরিক টিভি বোধহয় বাংলাদেশের বর্তমান সরকারের এবং ভারতের অ্যাগ্রেশনের বিরুদ্ধে কাজ করার জন্যই বোধহয় টেলিভিশনটা লঞ্চ করা হয়েছে। তো আজ থেকে ২ বছর বা ২ বছরের একটু আগে নাগরিক টিভির সিইও টিটু রহমান উনি ইনিশিয়েট নিলেন যে আমরা একটা টক শো রান করবো। ওই সময় আমি চিন্তা করি না যে আমাদের এই টক শোটা ১০০ এপিসোড পর্যন্ত যাবে। ১০০ এপিসোড পর্যন্ত যাওয়ার কথাও না, কারণ কি স্ট্রিট টক উইথ জ্যাকব মিল্টন এটার ভিতরে আমরা কোনো পল্লী গীতি গাই না। এর ভিতরে এখন অনেকে বলে জ্যাকব মিল্টন বিয়ে শাদী করে নাই, সালসুল্লাহ নাই, সে সত্য কথা কয়ে মরে যেতে পারবে, আমার তো বউ বাচ্চা কাচ্চা আছে। আপনাদেরকে আমি একটা মানুষের কথা বলি। মোজাম্বিকের একজন প্রেসিডেন্ট, সে যখন বিপ্লবের ডাক দিল, তার 11টা বাচ্চা ছিল। সবাই বলছে যে তুমি যদি এটা করো আলটিমেটলি একটা জিনিস হতে পারে, পুরো পরিবার সহ তোমাকে মেরে ফেলা হবে। সেই সময় বলছিল আমার 11 সন্তান এবং আমার স্ত্রী এবং আমি টোটাল 13 জন। এই 13 জন যদি মোজাম্বিকের জন্য মারা যায়, স্বর্গ অথবা নরকের অস্তিত্ব যদি থাকে, তাহলে আমার কেন জনগণে আমরা এই 13 জন প্রথমে জানাতে যাব সবে। এখন আপনারা বলবেন এই মোজাম্বিকের এই নেতা শুধু মোজাম্বিকেই জন্মাইছে, বাংলাদেশে কেউ জন্মায়? মোজাম্বিকের ওই নেতা আপনি না কেন? মোজাম্বিকের ওই নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহবাজ না কেন? আজম ভাই না কেন? আমরা একটু সত্যতা বলি। আমাদের নবীজি বিদায় হতে সময় একটা কথা বলছে, আপনারা সবাই জানেন। এক খারাপ লোক এসে বলছে, নবীজি আমি আমার একটা খারাপ অভ্যাস বাদ দেন। আপনি যেটা বলবেন একটা, সেটা একটা। তো বলছে আপনি মিথ্যা কথা বলবেন। আমরা সবাই শুক্রবারে জুমার নামাজের জন্য দৌড় দিই, ওয়াক্তিয়া নামাজের জন্য দৌড় দিই, কিন্তু প্রাঞ্জল ভাবে আমরা একটা মিথ্যাকে লালন করি। সত্য বলতে চাই না। আমার পাশে আমার বন্ধু কষ্ট পাবে, আমার ভাই কষ্ট পাবে। আমি যদি এটা বলি তাইলে আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমার একটু ডাকবে না। আপনাদের কাছে কি জানেন, সত্যটাকে আপনারা লুকাবেন ওই সমাজে নিজেদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আপনারা জাহান্নামটাকে এই পৃথিবীতে মেনে নিয়েছেন, তাহলে আপনারা নামাজ পড়তে যান কেন? নামাজ পড়তে ওখানে গিয়ে বলেন কেন আল্লাহ আমার জান্নাতে নিয়ে আমার গুনাহ খাতা মাফ করুন? আপনারা তো মিথ্যাটা অলরেডি মেনে নিয়েছেন। আজকে আমরা এখানে এই জন্যই একত্র হইনি যে আমি আপনাদেরকে জ্ঞান দেব, তা না। কিন্তু একটা কারণে আমরা এই অনুষ্ঠানটা করতেছি। টিটু রহমান, নিরুনিরা, নাজমুসার, শরাফত বাবু একটা কথা বলছে যে ফ্রম এ মোরাল পার্সপেক্টিভ আমরা লোকজনদেরকে একটু চিন্তিত, জায়গায় একটু দাঁড়ান। আপনাদের কাছে একটা কথা বলি, শরাফত বাবু এসে বলছে যে ভাই আপনার খারাপ লাগে না যে আপনি কোনো জায়গায় জানেন না? আসলে খারাপ লাগে। নাজমুল হাসান পরিচয় সম্পাদক, উনি খুব ভালো করে এই কথাটা জানেন। বাংলাদেশ কমিউনিটিতে মঙ্গল শোভাযাত্রা নামক একটা বৈশাখী পালন করা হয়েছে। আমি এই মঙ্গল শোভাযাত্রাটা বিরুদ্ধে না, কিন্তু মঙ্গল শোভাযাত্রাটা পবিত্র রমজানের মধ্যে যখন করা হয়েছে, ডাইভার্সিটি প্লাজায় 2-3টার সময় লোকজন দাঁড়াইয়া একজন রোজাদারকে ডেকে বলে একটু পান্তা ইলিশ খান। একজন মানুষ আমি খুঁজে পাই নাই আমার সাথে কোর্টে যাওয়ার পর। আমি কোর্টে গেলাম, কেস করলাম। আপনি কি জানেন আমার বিরুদ্ধে 31 জন না 32 জন সাক্ষী গেছে, তার ভিতরে 29 জন ছিল মুসলমান। গিয়ে বলছে জ্যাকব মিল্টন যা বলছে মিথ্যা কথা বলছে, আমাদের ধর্ম কোনো ক্ষতি হইতেছে না, আমরা মঙ্গল শোভাযাত্রা করব।
এবং আমি যে কোর্টে গেলাম আমি ঠকলাম, আমি ঠকে বেরিয়ে আসছি। তো একজন আমার জিজ্ঞাসা করছে যে ভাই পাইলেন কি? আমি মনে মনে হাসছি আর কইছি কি জানেন, কোর্টে আমি ঠকছি, কিন্তু শেষ বিচারের দিন কোন একটা কারণে আপনারা যদি দেখেন আমার জান্নাতে নিয়ে যাইতেছে, তো মনে রাখেন ওই যে আমি কোর্টে গেছি এই জন্যই আমার জান্নাতে নিয়ে গেছে, কারণ আমি একটা সত্যকে লালন করার জন্য আমি কোর্টে গেছি। এই বিষয়টা নিয়ে পরে কথা বলি। আমি 2-3 জন মানুষকে রিকগনাইজ না করলেই না। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য একজন মানুষকে আমেরিকায় আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কিন্তু নীরব ভাবে উনি কাজ করেন, কারোর সাথে গিয়ে হয়তো কাজ করেন না। হি ইজ নান আদার দেন ডক্টর আবু হক। ডক্টর হক ভাই, আপনি এখানে এসেছেন, আমি অত্যন্ত অনুপ্রাণিত যে আপনি আমাদের এই ব্যস্ততার মধ্যে আপনি সময় করে এসেছেন। ডক্টর হক ভাই উনি রানার পত্রিকার সম্পাদক, উনি সাফোক কাউন্টিতে থাকেন, উনি গুড সামারিটান হসপিটাল ক্যাথলিক হেলথ নেটওয়ার্ক ওয়েস্ট স্টেটে থাকেন। এবং আপনাদের সাথে আরো একজন শ্রদ্ধ বড় ভাই আমাদের এখানে হাজির হয়েছেন তার সত্য ব্যস্ততার মধ্যে। আমাদের কমিউনিটিতে ওনার বিচরণ প্রত্যেকটা জায়গায় আছে, উনি দৌড়দৌড়ি করেন, অনেকেরই উপকার করার জন্য এগিয়ে যান, অনেক সময় উপকার করতে পারেন, অনেক সময় করতে পারেন না, বাট মোস্ট অফ দ্য টাইম আমি শুনেছি এবং দেখেছি উনি উপকার করেন মানুষের বিপদে আপদে। ভদ্রলোক পাবলিক অফিসের জন্য উনি একবার রান করেছেন, চেষ্টা করেছেন আমাদের কমিউনিটিকে পজিটিভলি রিপ্রেজেন্ট করার জন্য। ইন দ্য ফিউচার হি উইল ডু দ্য সেম। আমার বিশ্বাস উনি যদি ঠিক মতো রান করেন, আমার মনে হয় হি ইজ সামওয়ান হু ডিজার্ভ টু গেট ইলেক্টেড টু সার্ভ বাংলাদেশ কমিউনিটি। এন্ড এই ভদ্রলোক আর কেউ না, আমাদের এই সুপরিচিত শ্রদ্ধেয় বড় ভাই শাহনেওয়াজ। অবিন্যস্ত অবস্থা, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, এই বিষয়গুলো কিভাবে তৈরি হয়, কারা তৈরি করে, কেন তৈরি করে, আমরা কিভাবে একদম সহজে সেই ফাঁদে পা দেই আর নিজেদের মধ্যে নিজেরা লড়াই করি। এই লড়াই থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলবে না। আমাদের ফাইন্ড আউট করতে হবে আমাদের সমাজে আসল শোষক শ্রেণী কারা, কোন শ্রেণীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এই শ্রেণী যতক্ষণ পর্যন্ত আপনি নির্ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের কোনো সফলতা আসবে না, চেয়ার বদল হবে। এখানে এসে দেখলাম অনেক গুণী ব্যক্তি এসেছেন, ওনার দেশপ্রেমের কথা বলেছেন এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে কথা বলেছেন। মিল্টন ভাই টকশোগুলো আমি দেখি, বিশেষ করে যখন আমাদের নির্বাচন শুরু হয় তখন উনি যে স্টেট শুটার, তখন আমি ওনাকে স্টেট শুটার বলি। আমি ওই যখন দেখি যেমন আমাদের এখানে নওগাঁ ইউনিভার্সিটির প্রফেসর আছেন, উনি যখন আমরা রাজনৈতিক ব্যক্তি, আমরা যারা রাজনীতি করে মঞ্চ উঠায় ওনাকে সবাই বলে ওনার সময়টুকু পেতে দেন, ওনার হাতে মাইক গেলে তখন বলতে থাকে ওনার গেল একজন শুভ বক্তা। আমি এখানে বক্তা হিসেবে আমি আপনাকে শুধু ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনাদের অনেকের কথা শুনেছি, ভালো লেগেছে। বিশেষ করে যিনি লন্ডন থেকে এসেছেন উনি বলেছেন আসলে আমরা সত্যি কথা বলতে পারি না, যে পিন্ডি থেকে স্বাধীন করেই আমরা দিল্লি দাসত্ব করার জন্য এই দেশে এসেছি। আমি বলবো সবাই সজাগ হন, দেশকে স্বাধীন করুন আর একটা মুক্তির জন্য। কারণ প্রতিটি পর্বেই কিন্তু উনি একটা যুদ্ধ করে যাচ্ছেন দেশের বিরুদ্ধে। বাংলাদেশে জনগণের উপরে চেপে, ঘাড়ের উপরে চেপে যাওয়া একটা অবৈধ সরকার, যে সরকার দেশটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, আমরা এটা রিয়ালাইজ করছি। দিনের পর দিন, বছরের পর বছর এই কয়েকটা ব্যক্তি ক্ষমতা কুক্ষিগত করে জনগণকে ভোট থেকে বিরত রেখে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, আমি নামটা স্ট্রেট হয়ে করবো, লুকোচুরি ছাড়াই তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকার, এই ব্যক্তি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা বলছি, তারা কাজ করছে।
এটা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তো এই যে এটার জন্য মানুষে 18 কোটি জনগণ এটা রিয়ালাইজ করে, এটা মনের মধ্যে লালন করে, কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? বাংলাদেশের সীমারেখায় যদি কেউ এই সমস্ত কথা বলে, তাকে আপনারা সবাই জানেন গুম করে ফেলে, হত্যা করে ফেলে, এবং আমাদের পুলিশ বাহিনী তাদের গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে তাদেরকে ধরে নিয়ে গুম করে ফেলে। এমন অনেক ঘটনা আমরা সবাই জানি। এই সমস্ত কথাগুলো যখন জেকব মিল্টন দুটো গুণাগুণের প্রেক্ষাপটে কথা বলেন, একটা হলো দেশপ্রেম, যেটা সম্পর্কে আগে বলাও হয়েছে। Unless you have that yourself, you do not have the strength in your mind. আরেকটা কথা হচ্ছে he has a raw guts, অর্থাৎ এটাকে কি বলবো, সৎসাহস। সেই সাহসটা এবং দেশপ্রেমটা এটা একত্রীভূত হয়ে যে পর্যায়ে আসছে, এটা উনি জনগণের যে অব্যক্ত বেদনাগুলোকে উনি নাড়া দিতে, এটা আমার বসে আছেন আপনারা খুবই ডিগনিফাইড পাচ্ছেন। আমরা কত লোক এখানে হাজির হয়েছি, আমার কাছে এটা বড় কথা না। বড় কথা হলো যে একটা থিমকে কেন্দ্র করে নাগরিক টিভি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, এটা আপনাদের অন্তরে আছে। এই কারণে আপনারা এখন এখানে বসে আছেন, এবং ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি জানি আমার ভাই জ্যাকব মিল্টন বহুবার আমাকে বলেছে, এবং আপনাদের সামনে আমাকে বারবার বলা হয়েছে যে আমি নাকি তরুণ প্রজন্মের মুখপত্র। আমি খুব সুন্দর, খুবই ইয়ং। আমার থেকে একজন মানুষ এখানে ছোট আছে, সেটা আমাদের শাহনাজ ভাই। আরে শাহনাজ ভাই শুনেন, ওনাকে বলা হয়েছে 17 বছর, অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট। আর আমাকে বলা হয়েছে 27 বছর। এর ভিতরে কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আপনারা? 10 বছরের ষড়যন্ত্র। আমার বন্ধু হেলাল হাফিজ লিখেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। মিল্টন কিন্তু যুদ্ধের প্ল্যান অলরেডি এঁকেছে, এবং মনে করছে যে আমার মতো কিছু তরুণ বয়সে লিডার যদি পাওয়া যায়, তাহলে এই যুদ্ধে অবধারিত যে আমরা জিতে যাব। আমি জ্যাকবের জন্য আপনারা আরেকবার জোরে হাত তালি দেন এই বিচারের জন্য। আমি জ্যাকবের কোন ডিফেন্স দিতে চেষ্টা করব না। আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন রবি ঠাকুর বলল 7 কোটি জনতা বাঙালির হেমুক্ত জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, ওই সময় এর থেকে বড় গালিগালাজ কিন্তু ছিল না। সমস্ত লোক প্রতিবাদ করল, কিন্তু বাঙালি জাতির কাটাকাটি। কিন্তু আমি এত রবীন্দ্র ভক্ত না, কিন্তু তার কথাটা কিন্তু কারেক্ট হয়েছে সবসময়। মুসলিম জননেতা, আমার শ্রদ্ধেয় নেতা মাওলানা ভাসানী যখন বললেন তোরা জাদুকরের দল, বা 52 সালে যখন উনি বললেন যে তোদের ওয়ালাইকুম আসসালাম জানিয়েছি গেলাম, অথবা 70 সালে 71 সালে যখন তিনি বললেন আগুন ধরাও জ্বালাও, এগুলো কিন্তু বিশাল গালিগালাজ ছিল। শেখ সাহেব ভালো করেই জানতেন যে তিনি পাকিস্তানের নেতা হবেন। 7 মার্চে তিনি বললেন তোমাদের পানিতে মারবো, কি বলো, খাওয়ায় মারবো, কোন কিছু সব ক্যান্টনমেন্ট গুলোকে খাদ্য সরবরাহ তোমরা বন্ধ করো। গালিগালাজ ছিল না এটা? যখন নেলসন ম্যান্ডেলা বলল, সাউথ আফ্রিকার লিডার, যে সময় এসেছে সাদাদের তোমরা ক্ষমতাচ্যুত হও, জমিগুলো ফেরত দাও, যারা জনগোষ্ঠী বেশি, যারা নেটিভ আফ্রিকান লোক, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এটা গালাগাল ছিল না? জ্যাকব মিল্টন কি দোষ করেছে? ডক্টর আহমদ শরীফ, আপনারা তাকে অনেকে অনেক ভাবে ছিলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক, যদিও তিনি আমার শিক্ষকটা আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রম চিটাগং ইউনিভার্সিটি, ডাইরেক্ট টিচার। কিন্তু আহমদ শরীফ স্যারের বাসায় আমি বহুবার গিয়েছি। তিনি বলতেন একটা কথা,
যে অসভ্য বেয়াদবের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে অবশ্যই বেয়াদব এবং অসভ্য হতে। আর আমার আম্মা বলেছে যে জালেমকে কখনো আলেমে শায়েস্তা করতে পারে না, জালেমকে শায়েস্তা করবে আরেকজন জালেম। আপনি 2600 লোককে গুম করেছে, আমার কথা এটা হচ্ছে জেনেভা হিউম্যান রাইটস আছে, তার বিরুদ্ধে এখনো কেস আছে না কেন আমি জানি না। গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনি তার সাথে ভদ্র ব্যবহার করবেন? 57 জন অফিসারের বোর কান্না দেখেছেন শ্রীলতা হানির। যখন আমাদের জয়নুল আবেদিন ভাই এখানে হয়তো নাই, মুক্তিযুদ্ধ, উনি লিখেছেন বিডিআর ম্যাসাকার, যদি এই বোর নামের বিরুদ্ধে আমি কথা বলেছি, এটা হবে আর্মি ম্যাসাকার। এবং তাদের স্ত্রীদের, পুত্রদের, কন্যা সন্তানদের কি অন্যায় করে মারা হয়েছে বিদেশি শত্রুকে এনে, আপনি তার সাথে ভদ্র ব্যবহার করবেন? আপনি হাজার হাজার কোটি টাকা, আমি বারবার বলেছি 200 বছরে ব্রিটিশ যা করতে পারেনি, 25 বছরে পাকিস্তান যা করতে পারেনি, 15 বছরে এই ফাসেক বেঈমান মুনাফিক আমাদের দেশের সম্পদগুলো পাচার করে দিয়েছে। তার সাথে আপনি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন? যিনি ভালো মানুষকে দেখেন, আজকেও খবর দেখেন, আপনি তো ভাই লন্ডন থেকে আসছেন, ভাই সুপ্রিম কোর্ট কি বলছে? লন্ডনের সুপ্রিম কোর্ট যে পাকিস্তানের, সরি বাংলাদেশের যে বিচারগুলো হয়ে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এর কোনো বিচারই হতে পারে না। এবং সেই যুদ্ধবন্দী, ওনার নামটা কি ছিল ভাই? কি মহিউদ্দিন সাহেব নাকি? আপনি দেখেন তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। এত জঘন্য ভাবে কোন দেশ চলতে পারে না। ঘন্টার পর ঘন্টায় ব্যাপারে আমি লেকচার দিতে পারি। অর্থনৈতিক ভাবে যে দেশটাকে ধ্বংস করছে, এখানে টিটো, সাকিব, শুনেন আমি আরো একটা কথা বলেছি, বেনজির আহমদ এই যে কিচ্ছানের লেজ গুটিয়ে পালিয়েছে কি আইনা, আমরা একটু জানি না। এর মুখ উন্মোচন কে করেছে? ভাই এদিকে গেছে, ভাই এদিকে গেছে, বলি থাকার দিন চলে গেছে। এই ছেলেটা, ভাই আমি সাংবাদিক ছিলাম 4 বছর দৈনিক দেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার পত্রিকায়। I was the youngest person. তাও এডিটোরিয়াল স্টাফ, I was only 23 years old. এই পজিশনে যেতে হলে একজনকে 25 বছর লাগে সাংবাদিকতা। আমি জানি ভাই, ইউ আর দি মোস্ট ট্যালেন্টেড পারসন। আই সাকিব ভাইজারে আমাদের এটা হাতাল দেবেন না আপনারা? ইয়ার কি হয়েছে বাংলাদেশের মানুষের সাথে? আমি বারবার বলেছি, এখানে এই যে 3 জন মানুষ, 4 জন মানুষ, এই যে মোটা আজিজ, এই যে বেনজির, শাহরব, আনভির, দরবেশ এবং অনেক পুলিশ অফিসারের কথা আপনি বলে গেছেন, বহু লোকের মুখ উন্মোচন করেছে বাচ্চা ছেলেটা। ওর মতো মাল্টি টেস্টিং ট্যালেন্টেড পারসন আমি কোথাও দেখিনি। আমি বিউজের মেম্বার ছিলাম, আনোয়ার জাহিদ ভাই হাতে করে আমাদের ফর্ম ফিল আপ করে দিয়েছে। শোনেন, এমন কিছু করবেন না যাতে হাসিনা মনে করে যে 20 কোটি মানুষকে বোকা বানাইছি এবং বিদেশে যারা গেছে এদেরও বোকা বানাইছি। নেভার। আমরা জানি তোমার কি করতে হবে। আপনি কি মনে করেন মোটা আজিজ, বেনজির বা এই সাধারণ কথা বললাম, এগুলো কোন আন্দোলনের ফসল? এই সামাজ ভাই বলেন, কেউ আন্দোলন করেছে? কে করেছে? ইউ মাস্ট আস্ক ইয়োরসেলফ। আমরা অনেক ট্যালেন্টেড মানুষ, মাত্র এই কয়েকজন লোক, কিছু প্ল্যাটফর্ম ইউরোপ, পেরাকিদা আছে, সেখান থেকে শুরু করে কানাডা, যুক্তরাষ্ট্র থেকে, আপনি আমার ভুল হলে বলবেন, কতগুলো লোক 15-20টা প্ল্যাটফর্ম তারা করেছে। আর আমরা বিদেশ থেকে এই যে সকল ইন্টেলেকচুয়াল গ্রুপ ধরেন, যাই বলেন, অ্যানালিসিস করতে বলেন, আমরা আছি প্রায় 20-30 জন লোক। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে সকল নিয়ে যে কথাটা বললো কারেক্ট কিনা? আমরা তার মুখোশ উন্মোচন করে দিয়েছি। সরকার পালানোর পথ বন্ধ করে আমরা দিয়েছি, তার বাড়িতে ভাতে মারার সমস্ত পথ আমরা বন্ধ করে দিয়েছি। কারা করেছে? কোন বিরোধী দলের রাজনীতি?
আমরা বলেছিলাম আয়না ঘর ঘেরাও করো, কারণ বাবার সাথে ধরুন তারা একবার যে দাঁড়ালো। আমরা বলেছিলাম ম্যাডামের টায়ারের যেখানে ট্রাক আছে আগুন ধরে দিই, আরে 3 বোতল মদ দিয়ে দিয়ে ওই ট্রাক ড্রাইভার দিয়ে কাজ ক্লিয়ার করেছে। কিছুই পারোনি। যেটুক সাহসে কথা বলে সেটা আমরা স্বাভাবিক জ্যাকব মিল্টন বলে। আরে ল্যাঙ্গুয়েজ কোথায় হবে? দেশ, প্রকার, জাতি, অর্থনৈতিক কারণ, ভৌগোলিক কারণে ব্যাখ্যায়। আমি চিটাগাঙ্গে অনেক দিন ছিলাম ভাই। আমি চিটাগাঙ্গের ভাষায় যদি আপনাদের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করি আমার ঘাট ধরে বের করে দিবেন। আমি যশোরের মানুষ, আমার দেশে যেটা ভালো আমরা বলি চিটাগাং ওটা ওরা সেটাকে গালি মনে করা, ওদের গালিকে আমরা মনে করি তো গালাগাল দিয়েছে, আসলে না ওটা জ্যাকব মিল্টন সময়ের বর্তমান পরিস্থিতি আমাদের সবার মুখপত্র। ওকে ডিকশনারির বাইরে কোনো কথা বলেছে। আমার একজন বললে আপনাদের ছোট ভাই বলেন মিল্টন, ও তো অনেক খারাপ কথা বলে। আমি কোন কথাটা বলছে তো আরে এটা বাংলা ডিকশনারিতে নাই, তুই ডিকশনারি আলারে ধর, আমার ধরবি কেন? আর যদি জ্যাকব মিল্টন খারাপ কথা বলে তাহলে মনে কষ্ট বলে আমি বড় ভাই, তাহলে সামনে রং হয়তো আমি ওর শিক্ষা দিতে পারি। সুতরাং জ্যাকব মিল্টন যা করছে মনে করি এটা আমার ভুল, দিয়ে ওটা মাফ করে দিস। কোথায় ছিলে 57 জন অফিসারের সময় যখন আমাদের জয়নুল আবেদিন ভাই বইটা লিখছেন, 1টা বছর আমি রাস্তায় ছিলাম, আমরা বিচার চেয়ে গেছি। কোথায় ছিলেন? জ্ঞানগঞ্জ ছিল না তখন। আপনি আমার যুগ যুগড়ি ভয় দেখেন। বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়বাদের মূল কথা হলো whatever you have, good or bad, small or big, your culture, your religion, your education is the best in the world. এটা জাতীয়তাবাদের প্রথম শব্দ। আপনি আমার বলে গেলেন এখানে বলবেন আরে ভারত তো বড় দেশ, আরে ভারত যুক্তরাষ্ট্র থেকে ছোট দেশ না মেক্সিকো? কত ছোট দেশ? আপনি চিলি দেখেন তো, আর্জেন্টিনা দেখেন তো, চিলি মানে একটা ঝাল, ঝালের মধ্যে একটা ছোট দেশ দখল করেছে। আপনারা কি শিখাচ্ছেন এগুলো? সুতরাং এই যুদ্ধগুলোর ভয় দেখাবেন না, অন্তত বাংলাদেশের মানুষদের কাছে এটা দেখাবেন না। জ্যাকব মিল্টন and Mr. চিটু রহমান, আপনাদের তিনজনকেই অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। What a fabulous show you guys doing it. Every episode আমি লাইভ দেখি। জ্যাকবের গালি তো বাংলাদেশে গালির মন্ত্রী আছে 7 জন, বিএনপিতে ছিল 3 জন, আগামীতে হবে 15 জন। ওই 15 জন মন্ত্রীর ভিতরে তাদের নাম থাকবে গালির মন্ত্রী। তা করে তারা দিচ্ছেন না কিন্তু আপনারা, গালি তো ডিমান্ড হয়ে যায়। এই বক্তারা বললেন, আমার 1 মিনিটে বক্তব্য শেষ করবো। যারা বললেন অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন, গালি তো দিতে হবে, গালি চলে আসে। তো ডিপার্টমেন্ট অফ গালি গালাজের মন্ত্রী বানাতে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি। তারপরে স্বাগত, আপনি বক্তব্য দিয়েছেন ভালো, প্রত্যেকে এভরিবডি স্পোক ওয়েল। সবাইকে আমাদের এই নাগরিক টিভির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। একই শর্তে আরেকটা কথা না বললেই না, আপনারা জানেন আজকে এই নাগরিক টিভি যে পর্যায়ে এসেছে সেটা হলো বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে কথা বলতে পারছে না। সেই কথাগুলো এই নাগরিক টিভি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই বলে যাচ্ছে, এবং এই যে বলে যাওয়া, আজকে যে 100 পর্ব শেষ করে জ্যাকব মিল্টন যে অ্যাচিভমেন্ট করেছে, আমি বলবো সেটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ব। আপনারা ওখান থেকে যে যা বলতে না পারছেন, আমরা সেটা এখান থেকে বলে দিচ্ছি। আমরা বলতে এই কথাটা ভাগ আমি নিচ্ছি, জোর করে না দিলেও নেব। আজকে স্টেট টক উইথ জ্যাকব মিল্টন আমার ভাই এই অনুষ্ঠান শুরু করা থেকে শুরু করে আজ অদ্যাবধি যে ধরনের হিট সে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্যামিলি মেম্বাররাও ভিকটিম হয়েছি। আমি একটা কথা বলতে চাই, 71-এ আমাদের অনেক মা বোনেরা তাদের ইজ্জত দিয়েছেন, সে সময় অনেক কাল কথাও হয়েছে যেগুলোর কোনো প্রমাণ নেই। তবে বর্তমানে ডিজিটাল যুগে যা হচ্ছে এটা কিন্তু আপনারা সবাই জানেন যে অনেক কিছু মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা
তৈরি করা যায়। সেরকম সকল ইয়েলো কিছু সাংবাদিক আছে যাদের দ্বারা বর্তমান সরকার এই জেকব মিল্টনের শোকে ডাউন করার জন্য তার চরিত্র নিয়ে এবং আমাদের ফ্যামিলির চরিত্র নিয়ে যে সকল মিথ্যা বানোয়াট কথা বলা হয়েছে, আমি বলবো সেই ৭১ আপনারা ফিরে যান, সেই বর্বরতার সময় আপনারা ফিরে যান এবং সেখান থেকে শুরু করে আজকে এই শতাব্দীতে এসেও যদি আপনারা এই ধরনের কাজ করেন, এই বাংলাদেশকে আপনাদের দ্বারা মুক্ত করা সম্ভব হবে না। আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী যে ভূমি আছে, সেই পার্শ্ববর্তী ভূমির সাথে যদি আপনাদের মোকাবেলা করতে হয়, এরকম ১০০ জেকবের আপনাদের জন্ম নিতে হবে বাংলার মাটিতে।